আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিসিএস এই বিভিন্ন কর্মকর্তাদের যে সমস্ত বিভাগীয় পরীক্ষা হয়, তো বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে যে সমস্ত টিকাসমূহ আসে তার মধ্যে আজকে 5টি টিকা আলোচনা করব। প্রথমে সে আইন। শিক্ষা ক্যাডারে এই দ্বিতীয় পত্রে 15 সালে এই প্রশ্নটি এসেছিল। আইন সম্পর্কে লিখতে বলেছিল, তাই না? আচ্ছা, এইভাবে লিখতে পারি, বাংলাদেশ সংবিধানের 80 নং অনুচ্ছেদে আইন সম্পর্কে বলা হয়েছে, সংসদে উত্থাপিত বিলটি সংসদ কর্তৃক অনুমোদিত এবং রাষ্ট্রপতি কর্তৃক সম্মতিপ্রাপ্ত হলেই তা আইনে পরিণত হয়। বিষয়টি আবার বলতে লক্ষ্য করি, আইন কি, তাই না? প্রথমে লিখতে পারি যে সংসদে উত্থাপিত বিলটি সংসদ কর্তৃক অনুমোদিত, মানে সংসদে থেকে অনুমোদন হবে এবং রাষ্ট্রপতি সম্মতি দিবে, তাহলে সেটি আইনে পরিণত হবে, তাই না? আইন হচ্ছে সংসদ থেকে পাস হবে এবং রাষ্ট্রপতি অনুমোদন দিবে। কেবলমাত্র সংসদে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে, অর্থাৎ আইন তৈরি করতে হলে সংসদই ব্যবহার করতে হবে। সংবিধানের 80 নং অনুচ্ছেদে আরও বলা হয়েছে যে সংসদে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া যেহেতু হয়েছে, তা রাষ্ট্রপতির সম্মতির জন্য 15 দিন সময় থাকে, অর্থাৎ সংসদে পাস হওয়ার পরেও 15 দিন সময় থাকে রাষ্ট্রপতির সম্মতির জন্য। এই 15 দিনে নির্ধারিত সময়ে সম্মতি জ্ঞাপন না করলে বিলটি সম্মতি জ্ঞাপন করেছেন বলে ধরে নেওয়া হয় এবং বিলটি সংসদ কর্তৃক অনুমোদিত আইনে পরিণত হয়। অর্থাৎ সংসদে পাস করার পরে পরবর্তী 15 দিন পর্যন্ত সময় থাকে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য। আর রাষ্ট্রপতি যদি এই 15 দিনের মধ্যে অনুমোদন না দেয় বা স্বাক্ষর না করে, সম্মতি না দেয়, তাহলে স্বাক্ষর হয়েছে মনে করা হয়। এবার আলোচনা অর্থ বিল। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, যে কত পরীক্ষায় এসছে, শিক্ষা ক্যাডারে এসছে, প্রশাসন ক্যাডারে এসছে, তার স্বাস্থ্য ক্যাডারে এসছে, প্রত্যেকটা ক্ষেত্রে অর্থ বিল এসছে। তো অর্থ বিল খুবই গুরুত্বপূর্ণ। তো এবার অর্থ বিল সম্পর্কে আমরা কীভাবে লিখব? যেহেতু 81 নং অনুচ্ছেদে, যে 81 নং অনুচ্ছেদে অর্থ বিল সম্পর্কে বলা হয়েছে সংবিধানের, তাই আমরা এইভাবে লিখব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 81 নং অনুচ্ছেদে অর্থ বিল বিষয় সম্পর্কে বলা হয়েছে, এটা আগে লিখব। অর্থ বিল বলতে কি বুঝি? অর্থ বিল বলতে কেবল নিম্নলিখিত বিল সমূহকে বোঝায়, যে কোনো একটি সম্পর্কিত বিধানাবলী বা সম্মিলিত বিল বোঝাবে। অর্থাৎ এই নিম্নের বিলগুলোকেই অর্থ বিল হিসেবে আখ্যায়িত করা হবে। যেমন কোনো কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল বা মৌকুফ বা রহিতকরণ সম্পর্কিত বিল, সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা কোনো গ্যারান্টি, বা এই সরকারের আর্থিক দায় দায়িত্ব সম্পর্কিত আইন সংশোধন সংক্রান্ত বিল, সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ, অনুরূপ তহবিলের অর্থ প্রদান ও অনুরূপ তহবিলের অর্থ দান সম্পর্কে নির্দিষ্টকরণ কোনো বিল, সংযুক্ত তহবিলের উপর দায় আরোপ কিংবা অনুরূপ কোনো দায় রদবদল বা বিলোপ সংক্রান্ত, এইগুলিকে অর্থ বিল হিসেবে আখ্যায়িত করা হয়। এছাড়াও আছে সংযুক্ত তহবিল বা প্রজাতন্ত্রী সরকারি হিসাবের অর্থপ্রাপ্তি কিংবা রক্ষণাবেক্ষণ কিংবা দান কিংবা সরকারের হিসাব নিরীক্ষা, এগুলোও কিন্তু অর্থ বিলের মধ্যে পড়ে। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। অর্থ বিল সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি। উপরিউক্ত দফাসমূহের নির্ধারিত যে কোনো বিষয় বা এর আনুষঙ্গিক বিষয়সমূহ অর্থ বিল হিসেবে গণ্য হবে। কোনো জরিমানা হতে অর্থ, লাইসেন্স ফি হতে অর্থ, বা কোনো কার্যের বা উসুল আরোপ কিংবা স্থানীয় উদ্দেশ্য সাধনের জন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক যদি কোনো কর আরোপ করা হয়, নিয়ন্ত্রণ, রদবদল, মৌকুফ বা রহিতকরণের বিধানসমূহ এই অর্থ বিলের মধ্যে গণ্য হবে। রাষ্ট্রপতির সম্মতির জন্য তার নিকট পেশ করা হয় প্রত্যেকটা বিল, এবং স্পিকারের স্বাক্ষর, বিশেষ করে অর্থ বিলে স্পিকারের স্বাক্ষরে এই মর্মে একটি সার্টিফিকেট থাকবে যে তা একটি অর্থ বিল, এবং অনুরূপ সার্টিফিকেট সকল বিষয়ে চূড়ান্ত হবে, সেই সম্পর্কে কোনো আদালতে উত্থাপন করা যাবে না। অর্থাৎ বিলে স্পিকারের স্বাক্ষর থাকবে এবং বিলে আরও উল্লেখ থাকবে যে এই সমস্ত বিষয় সম্পর্কিত
বা এটি আদালতের সার্টিফিকেটই চূড়ান্ত হবে এবং এটি বিষয়ে কোনো প্রশ্ন বা আদালতে কোনো প্রশ্ন করা যাবে না, এই বিষয়টি উল্লেখ থাকতে হবে অর্থ বিলে। এবার আসি সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কতগুলো পরীক্ষা এসছে, শিক্ষা ক্যাডারে বেশি এসছে, তাই না? শিক্ষা ক্যাডারে এসছে, প্রশাসনে এসছে, এগুলি সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব। সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব 84 নং অনুচ্ছেদে বলা হচ্ছে। তাই আমরা এটা এইভাবে লিখতে পারি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 84 নং অনুচ্ছেদে সংযুক্ত তহবিল এবং প্রজাতন্ত্রের সরকারি হিসাব সম্পর্কে বলা হয়েছে। 84 নং অনুচ্ছেদে সংবিধানের সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব, সরকার কর্তৃক সংগৃহীত সকল ঋণ, কোনো ঋণ পরিশোধ বা সরকার কর্তৃক সকল প্রাপ্ত একটি তহবিলের মাধ্যমে তহবিলের অংশ হিসেবে পরিণত হয়, যাকে সংযুক্ত তহবিল বলা হয়। সংযুক্ত তহবিল হচ্ছে সরকারের যাবতীয় সংগৃহীত অর্থ, পরিশোধিত অর্থ, ঋণ গ্রহণ, ঋণ পরিশোধ, সবগুলা মিলে একটা তহবিল তৈরি করা হয়, যার নাম হচ্ছে সংযুক্ত তহবিল। এবং সংবিধানের ভাষায় এটিকে সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব বলা হয়। সরকার কর্তৃক বা সরকারের পক্ষে প্রাপ্ত কোনো সকল সরকারি অর্থ প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা হবে। সরকারি পক্ষে যত টাকা সব এখানে জমা হবে। এগুলি সম্পর্কে আমরা আরও বিষয় বিশেষ করে লিখতে পারি নিজের মতো করে, এখানে এইটুকু লিখতেই হবে, ঠিক আছে? এইটুকু মেন। এবার আসি সংযুক্ত তহবিলের উপর দায়মুক্ত ব্যয়। সংযুক্ত তহবিলের উপর কিছু দায়মুক্ত ব্যয় আছে, সেই ব্যয়সমূহ সম্পর্কে সম্ভবত 88 ধারায় বলা হয়েছে। প্রশাসন ক্যাডারের প্রশ্নটি এসেছিল 2024 সালে। এভাবে লিখতে পারি, সংযুক্ত তহবিলের উপর দায়মুক্ত ব্যয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 88 অনুচ্ছেদে এই সংযুক্ত তহবিল এর উপর দায়মুক্ত ব্যয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এটি মূলত রাষ্ট্রের অর্থ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ দিক, যা সংসদের নিয়ন্ত্রণের বাইরে কিছু নির্দিষ্ট ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়। অর্থাৎ এইটা হচ্ছে সংসদের বাইরেও কিছু ব্যয় থাকে, যে ব্যয়গুলি সাধারণত এই রাষ্ট্রের অর্থ পরিচালনার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং যেটি দায়মুক্ত ব্যয় হিসেবে গণ্য। বাংলাদেশ এর 88 নং অনুচ্ছেদে এই দায়মুক্ত ব্যয় সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এই অনুচ্ছেদ অনুসারে কিছু নির্দিষ্ট ব্যয় থাকে যা রাষ্ট্রীয় দায়বদ্ধভাবে বা কোনো কারণে সংসদ কর্তৃক অনুমোদন ছাড়াই সরকার ব্যয় বহন করতে পারে। এইসব ব্যয় সংবিধান অনুযায়ী সংযুক্ত তহবিল থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়। অর্থাৎ কিছু ব্যয় আছে যে ব্যয়গুলি এই বিশেষ করে নির্দিষ্ট রাষ্ট্রীয় দায়বদ্ধতা কারণে বিভিন্ন সময় সংসদ কর্তৃক অনুমোদন ছাড়াই এই ব্যয়গুলি সংগঠিত হয়, যেগুলি সংযুক্ত তহবিল থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হয়ে থাকে। এগুলোকে দায়মুক্ত ব্যয় বলে। দায়মুক্ত ব্যয়সমূহ সম্পর্কে আমরা যদি লক্ষ্য করি, দায়মুক্ত ব্যয়ের ধরনসমূহ সংবিধান অনুযায়ী নিম্নলিখিত ব্যয়সমূহ দায়মুক্ত ব্যয় হিসাবে গণ্য হবে। রাষ্ট্রপতির বেতন ও ভাতা, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বেতন ও ভাতা, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকের বেতন ও ভাতা, নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য কমিশনারদের বেতন ও ভাতা, সরকারি ঋণের সুদ ও আসল পরিশোধের ব্যয়, ঋণ যদি নিয়ে থাকে সে ঋণের সুদ এবং আসল পরিশোধ করার জন্য সংসদের কোনো অনুমোদন ছাড়া এটা দিতে পারবে, এইগুলিকে দায়মুক্ত ব্যয় হিসাবে গণ্য করা হয়ে থাকে। সংবিধান আইন দ্বারা নির্ধারিত কোনো ব্যয়, এইগুলি কিন্তু দায়মুক্ত ব্যয় হিসাবে গণ্য, এগুলির জন্য সংসদের অনুমোদন লাগে না। দায়মুক্ত ব্যয় সম্পর্কে আরও কিছু বিষয় লক্ষ্য করি। এর প্রভাব সম্পর্কে, গুরুত্ব প্রভাব। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যয়সমূহ নির্বিঘ্নে পরিচালনা করা, সরকারের নির্দিষ্ট দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদান করা। এছাড়াও সংসদের অনুমোদন ছাড়াই এই ব্যয় করা হয় বিধায় এর স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আর্থিক বাজেটে অবশ্যই উল্লেখ থাকতে হয়, প্রকাশ করতে হয়। এটি রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি অবিচ্ছিন্ন আর্থিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক ব্যবস্থা।
তবে এর কার্যকারিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ ও জবাবদিহিতা থাকা অবশ্যই জরুরি। এইভাবে আমরা লিখতে পারি নিজেদের মতো করে। এবার আসে অধ্যাদেশ বলতে কি বুঝি। শিক্ষা ক্যাডারে দ্বিতীয় পত্রে এসেছে 15 সালে প্রশ্নটি। বাংলাদেশ সংবিধানের 93 নং অনুচ্ছেদে অধ্যাদেশ সম্পর্কে বলা হয়েছে, সংসদ অধিবেশন ছাড়া অন্য কোনো সময় রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধান হলো অধ্যাদেশ। খুব ভালো একটি প্রশ্ন। অধ্যাদেশ কি? অধ্যাদেশ হচ্ছে, আমরা তো জানি যে আইন তো সংসদ কর্তৃক পাস হয়, তাই না? সংসদের পাস ছাড়া আইন হবে না। কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কিছু বিধান আছে যেগুলি সংসদের অনুমোদন ছাড়াই রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারে, যাকে অধ্যাদেশ বলে। বাংলাদেশ সংবিধানের 93 নং অনুচ্ছেদে বিধান মতে রাষ্ট্রপতিকে প্রয়োজনীয় পরিস্থিতিতে অধ্যাদেশ প্রণয়ন ও জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। জারিকৃত প্রত্যেক অধ্যাদেশ সংসদ কর্তৃক অনুমোদন হওয়ার প্রথম বৈঠকে উত্থাপন করা হয়। অর্থাৎ এই সমস্ত অধ্যাদেশ রাষ্ট্রপতি যেদিন জারি করবে, তার পরবর্তীতে যেদিন সংসদ ওপেন হবে, সেই দিন এটি উত্থাপন করে অনুমোদন করে নিতে হবে। জারিকৃত প্রত্যেক অধ্যাদেশ এর মেয়াদ সর্বোচ্চ 30 দিন পর্যন্ত হয়ে থাকে এবং অধ্যাদেশ জারি হওয়ার পর সংসদে আইনের মাধ্যমে এটি সম্পন্ন করা হয়ে থাকে। সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিতকরণের ক্ষেত্রে অধ্যাদেশ জারিত করা যাবে না। অর্থাৎ সংবিধানের কোনো বিধান পরিবর্তনের জন্য কিন্তু অধ্যাদেশ হবে না। সংবিধান পরিবর্তন করতে হলে অধ্যাদেশে কোনো কাজ হবে না। এটা সংসদ কর্তৃক অনুমোদন লাগবে বা সংসদ কর্তৃক আইন প্রণয়ন বা পরিবর্তন করতে পারে। অধ্যাদেশ সম্পর্কে এর পাশাপাশি আমরা আরও লিখতে পারি। এবার আসি সাংবিধানিক পদসমূহ। সাংবিধানিক পদসমূহ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশের বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ আছে, যেমন এই বিভিন্ন অনুচ্ছেদে বলা হয়েছে। সাংবিধানিক পদসমূহ হচ্ছে রাষ্ট্রপতি, 48 নং অনুচ্ছেদে বলা আছে, এবং রাষ্ট্রপতির নিয়োগ সম্পর্কে, নির্বাচন সম্পর্কে বলা আছে। রাষ্ট্রপতির পদটা কিন্তু সাংবিধানিক। প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী 56 নং অনুচ্ছেদে বলা আছে। তাহলে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এগুলো কিন্তু সব সাংবিধানিক পদ। অ্যাটর্নি জেনারেল 64 অনুচ্ছেদে বলা আছে এবং এটিও সাংবিধানিক পদ। স্পিকার ও ডেপুটি স্পিকার 74 নং ধারায় বলা আছে, এটাও কিন্তু সাংবিধানিক পদ। ন্যায়পাল 77 নং অনুচ্ছেদে বলা হয়েছে, এটিও সাংবিধানিক পদ। প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি 95 নং অনুচ্ছেদে বলা হয়েছে। প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি এগুলো কিন্তু সাংবিধানিক পদ। নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার 2000 বিশেষ করে 18 অনুচ্ছেদে বলা আছে। মহাসচিব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক 127 অনুচ্ছেদে বলা হয়েছে এবং এটিও একটি সাংবিধানিক পদ। কর্ম কমিশন চেয়ারম্যান অর্থাৎ পিএসসি চেয়ারম্যান, এটাও কিন্তু, এবং মেম্বারগণ 138 নং অনুচ্ছেদে বলা হয়েছে, এটাও কিন্তু সাংবিধানিক পদ। এই সাংবিধানিক পদ কোনগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তো প্রিয় সুধীবৃন্দ, বিশেষ করে আমি এই যারা ডিপার্টমেন্টাল পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য অবসর সময়ে এইগুলি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আলোচনা করার চেষ্টা করি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা